সারা পৃথিবী জুড়ে এখন এক ধরনের অস্থিরতা ছড়িয়ে পড়েছে। একদিকে যেমন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ করছে, অন্যদিকে ইরান এবং ইসরায়েলের মধ্যেও সংঘর্ষ চলছে। তাই বড় প্রশ্ন উঠছে, এই পরিস্থিতির চাপে কি পুরো পৃথিবীই পড়তে চলেছে? আর ঠিক এই পরিস্থিতিকে সামনে রেখেই ফ্রান্স এখন বড় ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। স্ক্রিনে একটি ভিডিও দেখছেন। ভিডিওতে দেখা যাচ্ছে সাবমারিন ঘাঁটিতে গিয়ে ফ্রান্স একটি বড় ঘোষণা করেছে। এই ঘোষণাকে ভারতের জন্য একটি বড় সাফল্য হিসাবে দেখা হচ্ছে। জিওপলিটিক্সে এখন অনেক কিছুই ঘটছে। সব সময়ের মতোই ওয়ার্ল্ড পলিটিক্সের এই এপিসোডে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। একটা বিষয় এখন প্রায় নিশ্চিত হয়ে গেছে, গ্লোবাল অর্ডার বদলাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প নিজেও এই বিষয়টি নিশ্চিত করেছিলেন। এমনকি মার্কো রুবিও বলেছিলেন যে বিশ্ব ব্যবস্থার কাঠামো এখন বদলে যাচ্ছে। কিন্তু এই বদলে যাওয়া গ্লোবাল অর্ডারের মধ্যে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে উঠছে, আমেরিকা যেন ইউরোপকে পুরোপুরি ছেড়ে দিচ্ছে। বিষয়টি এখন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতিগুলো ইউরোপকে অনেকটাই চাপের মধ্যে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতিতে আপনি যদি দেখেন, ইউরোপ এখন ভারতের দিকে এগিয়ে এসেছে। তারা ভারতের সঙ্গে একটি বড় মেগা ডিল করেছে। শুধু তাই নয়, এখন এমন কথাও উঠছে যে ভারত এবং ফ্রান্স একসঙ্গে ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট তৈরি করতে পারে। রাফেল ফাইটার জেট নিয়ে ফ্রান্স নাকি এখন ইতিবাচক সংকেত দিতে শুরু করেছে। অর্থাৎ খুব শীঘ্রই ভারত রাফেল কেনা নিয়ে নতুন ঘোষণা করতে পারে। আগেরবার যখন ফ্রান্সের প্রেসিডেন্ট ভারতে এসেছিলেন, তখন আশা করা হয়েছিল যে ভারত হয়তো তখনই ঘোষণা করবে, কিন্তু সেই সময় ঘোষণা করা হয়নি। তখন এর পেছনের কারণ হিসেবে বলা হয়েছিল প্রযুক্তি হস্তান্তরের বিষয়টি। এখন মনে করা হচ্ছে যে ফ্রান্স প্রযুক্তি হস্তান্তরে রাজি হয়েছে। আর যদি সত্যিই এমন হয়, তাহলে এটি ভারতের জন্য বড় সুবিধার বিষয়, কারণ এই মুহূর্তে ভারতের নতুন ফাইটার জেটের প্রয়োজন রয়েছে। যদি ফ্রান্স রাফেলের প্রযুক্তি ভারতের হাতে তুলে দেয়, তাহলে ভারত যে নিজস্ব মিসাইল তৈরি করছে, সেগুলো রাফেল বিমানে ইন্টিগ্রেট করা অনেক সহজ হবে। আর ফ্রান্স কেন এমনটা করবে? স্ক্রিনে একটি আর্টিকেল দেখুন। সেখানে বলা হয়েছে যে ফ্রান্স ভারতের বাজারকে তাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার হিসেবে দেখে। যেমন আমি আগেই বলেছি, তাদেরও একটি বড় এবং স্থিতিশীল বাজার দরকার, আর ভারত সেই বাজার হতে পারে। তাই ফ্রান্স ভারতের কথা গুরুত্ব দিয়েই শুনবে। অন্যদিকে আমেরিকার সমর্থন কমে যাওয়া ভারতের জন্য লাভজনক। তবে ফ্রান্স এমন নয় যে তারা প্রথমবার আমেরিকার কাছ থেকে ধোঁকা খেয়েছে। এর আগেও ফ্রান্স আমেরিকার কাছ থেকে ধোঁকা খেয়েছিল। ফ্রান্স তখন ইউরোপীয় দেশগুলোকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু তখন ইউরোপের অনেক দেশই সেই সতর্কতাকে গুরুত্ব দেয়নি এবং বিষয়টি উপেক্ষা করেছিল। 1960 সাল ছিল একটি গুরুত্বপূর্ণ সময়, যখন 13 ফেব্রুয়ারি 1960 সালে অ্যালজেরিয়ার সাহারা মরুভূমিতে ফ্রান্স তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা করে। চার্লস দি গলের নেতৃত্বে এটি ছিল ফ্রান্সের পারমাণবিক শক্তি অর্জনের প্রথম পদক্ষেপ। সেই সময় ফ্রান্স আমেরিকা এবং ব্রিটেন থেকে আলাদা হয়ে পারমাণবিক শক্তিধর দেশের ক্লাবে প্রবেশ করেছিল। এরপর 1966 সালে দি গল ন্যাটো থেকে ফ্রান্সকে বের করে নিয়ে আসেন। তিনি বলেছিলেন যে যতদিন আমেরিকার উপর নির্ভর করে থাকবে, ততদিন সমস্যা থাকবে, তাই নিজেদের শক্তিশালী হতে হবে। সেই সময় থেকেই ফ্রান্স তাদের প্রতিরক্ষা নীতিতে বড় পরিবর্তন আনে। 1966 সালে ফ্রান্স ন্যাটো থেকে বেরিয়ে আসে। তারপর আবার কবে ফিরে যায়? 2009 সালে। কিন্তু ততদিনে ফ্রান্স অনেক কিছু তৈরি করে ফেলেছিল। 1970 থেকে 1980 সালের মধ্যে ফ্রান্স বহু সাবমারিন তৈরি করে। তারা মিরাজ 4 বোম্বার বিমান তৈরি করে। একই সঙ্গে তারা SSBN অর্থাৎ পারমাণবিক সাবমারিনও তৈরি করে ফেলে। সেই সময় তারা এমন মিসাইলও তৈরি করে যেগুলো আজও রাফেল বিমান থেকে ছোড়া যায়। অর্থাৎ তারা সময়কে কাজে লাগিয়েছিল। এরপর তারা শেষ কয়েকটি পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে এবং তারপর পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ চুক্তিতে স্বাক্ষর করে। এখন এই সব ঘটনার মাঝেই যখন দেখা যাচ্ছে যে আমেরিকা ধীরে ধীরে নিজের হাত গুটিয়ে নিচ্ছে, তখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন 2 মার্চ ব্রিটেনের ইল লং নামের একটি পারমাণবিক সাবমারিন ঘাঁটিতে দাঁড়িয়ে প্রায় 50 মিনিটের একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন। সেই ভাষণে তিনি ফ্রান্সের নতুন নিরাপত্তা ও পারমাণবিক নীতির ঘোষণা করেন। কি বলেছেন? তিনি স্পষ্টভাবে বলেন যে ফ্রান্স তাদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বাড়াবে, অর্থাৎ পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বাড়ানো হবে। শুধু তাই নয়, এখন থেকে ফ্রান্স তাদের পারমাণবিক অস্ত্রের মজুদের প্রকৃত সংখ্যা আর প্রকাশ করবে না, অর্থাৎ বিশ্বের সামনে আর জানানো হবে না যে ফ্রান্সের কাছে ঠিক কতটি পারমাণবিক বোমা রয়েছে। এখানে সবচেয়ে বড় এবং ঐতিহাসিক পরিবর্তনটি হল, প্রথমবারের মতো ফ্রান্স তাদের পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম যুদ্ধবিমানকে ইউরোপের মিত্র দেশগুলোতে সাময়িকভাবে মোতায়েন করবে। অর্থাৎ ফ্রান্স এখন ধীরে ধীরে ফরওয়ার্ড নিউক্লিয়ার পজিশন নেওয়া শুরু করেছে।
জানা গেছে যে 8টি ইউরোপীয় দেশ জার্মানি, পোল্যান্ড, সুইডেন, ব্রিটেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, গ্রিস এবং ডেনমার্ক এই দেশগুলোর মধ্যে ফ্রান্স তাদের ফাইটার জেট পারমাণবিক অস্ত্রসহ মোতায়েন করতে পারে। ম্যাক্রন আরও জোর দিয়ে বলেছেন যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত পুরোপুরি ফ্রান্সের হাতেই থাকবে, অর্থাৎ এই সিদ্ধান্তে অন্য কারোর সঙ্গে ক্ষমতা ভাগ করা হবে না। তিনি এটাও বলেছেন যে এই পরিকল্পনা ন্যাটোর পারমাণবিক নিরাপত্তা ব্যবস্থাকে বদলানোর জন্য নয়, বরং তার পাশাপাশি কাজ করার জন্য। কিন্তু এর প্রকৃত অর্থ কি? এর মানে হল ফ্রান্স এখন নিজের একটি পারমাণবিক নিরাপত্তা ছাতা তৈরি করতে চাইছে এবং সেই ছাতার নিচে ইউরোপের দেশগুলোকে নিয়ে আসতে চাইছে। এছাড়াও ফ্রান্স জার্মানির সঙ্গে একটি বিশেষ গ্রুপ তৈরি করেছে, যাতে জার্মান সেনাবাহিনী ফরাসি পারমাণবিক মহড়ায় অংশগ্রহণ করতে পারে। এর অর্থ হল ফ্রান্স খুব দ্রুত পারমাণবিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চাইছে। পাশাপাশি রাফাল ফাইটার জেটকে এসএমপি মিসাইলের সঙ্গে মোতায়েন করার পরিকল্পনাও রয়েছে। এরপর ব্রিটিশ সেনাদের সঙ্গে যে সামরিক মহড়া আগে থেকেই চলছিল তা আরও বাড়ানো হবে। ম্যাক্রন জার্মানিকে এই পুরো পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে উল্লেখ করেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন ৫ম বছরে প্রবেশ করেছে। অন্যদিকে ইরানকে ঘিরেও সামরিক উত্তেজনা বাড়ছে। সেই সঙ্গে ইউরোপ দীর্ঘদিন ধরে আমেরিকার নিরাপত্তার ওপর নির্ভর করে এসেছে। এই সব অনিশ্চয়তার পরিস্থিতিকে সামনে রেখে ফ্রান্স এখন নতুন এক নিরাপত্তা কাঠামো তৈরি করতে চাইছে। তবে ম্যাক্রন এটাও পরিষ্কার করে দিয়েছেন যে ফ্রান্সের এই পদক্ষেপের অর্থ এই নয় যে তারা আমেরিকা থেকে আলাদা হয়ে যাচ্ছে, বরং তারা বলছে যে এখন নিজেদের পায়ে দাঁড়ানো দরকার এবং নিজেদের প্রতিরক্ষা শক্তিকে আরও শক্তিশালী করা দরকার। আসলে এই পদক্ষেপটি নেওয়া খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছিল, আর এখানে ভারত এবং ফ্রান্সের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভারত এবং ফ্রান্স দীর্ঘদিন ধরে শক্তিশালী কৌশলগত অংশীদার। এখন সেই সম্পর্ক আরও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে যদি নতুন ধরনের প্রতিরক্ষা চুক্তি হয়, তাহলে তা ভারতের জন্যও অত্যন্ত লাভজনক হবে। কিন্তু প্রশ্ন হল, এই প্রস্তুতি আসলে কার বিরুদ্ধে নেওয়া হচ্ছে? তাদের আশঙ্কা হচ্ছে যদি ভবিষ্যতে রাশিয়া ইউরোপের উপর আক্রমণ করে বসে, আর যদি সত্যি এমন আক্রমণ ঘটে, তাহলে হয়তো আমেরিকার দিক থেকে কোনো সাহায্য আসবে না। আবার তারা এটাও ভাবছে যে আমেরিকার অর্থনীতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে, তাই আমেরিকার উপর পুরোপুরি ভরসা করে থাকা আর নিরাপদ নয়। যদি ভবিষ্যতে রাশিয়া ইউরোপের দিকে এগোতে শুরু করে, তাহলে ইউরোপের নিজের হাতেই শক্তিশালী অস্ত্র থাকা দরকার। যাই হোক, ভারতের জন্য এটি খুবই ভালো খবর। ভালো এই কারণেও যে ভারত ও ফ্রান্স একসঙ্গে ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট নিয়ে কাজ করছে, অর্থাৎ তারা ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট তৈরির দিকে এগোতে প্রস্তুত হচ্ছে বলে মনে হচ্ছে। যদিও এখনও ফাইনাল সিদ্ধান্ত হয়নি, তবে ফ্রান্স এমন একজন সহযোগী খুঁজছে যে দীর্ঘ সময় ধরে নির্ভরযোগ্যভাবে পাশে থাকবে। ভারত সেই ধরনেরই একটি দেশ। ভারত এবং ফ্রান্সের সম্পর্ক আজকের নয়, ১৯৫০ থেকে ২০২৬ সাল পর্যন্ত এই দুই দেশ ধারাবাহিকভাবে একে অপরের গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে কাজ করে এসেছে। তাই ফ্রান্স শক্তিশালী হলে সেটি ভারতের জন্য একটি ইতিবাচক বিষয়। বিশেষ করে ফ্রান্স যেহেতু ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের একটি স্থায়ী সদস্য, সেই দিক থেকেও ভারত-ফ্রান্স সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয় এই পুরো বিষয়টি নিয়ে আপনার কি মতামত? কমেন্ট করে অবশ্যই জানান। অন্যদিকে আফগানিস্তান আর ইরানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ টেলিফোনে কথা হয়েছে ঠিক এমন একটা সময় যখন গোটা মধ্যপ্রাচ্য উত্তেজনার আগুনে টকবক করছে। এই ফোনালাপে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আফগান তালিবান সরকারের তরফ থেকে আমির খান মুত্তাকি আর ইরানের পক্ষ থেকে সৈয়দ আব্বাস আরাকচি বর্তমান পরিস্থিতি নিয়ে গভীরভাবে কথা বলেছেন। এই কথোপকথনে দুই নেতা একমত হন যে মধ্যপ্রাচ্যে এখন যা চলছে তা খুবই চিন্তার বিষয়। প্রতিদিন কোথাও না কোথাও কিছু ঘটছে, কখনো বোমা হামলা, কখনো সামরিক সংঘর্ষ। এই পরিস্থিতিতে তারা মনে করছেন শান্তি ফিরিয়ে আনতে হলে কথা বলার, বোঝাপড়ার দরজা খোলা রাখা দরকার। শুধু সামরিক শক্তি দেখিয়ে এই সমস্যা মেটানো যাবে না। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, আমির খান মুত্তাকি এই ফোনালাপে স্পষ্টভাবে জানিয়ে দেন যে তারা যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের তরফ থেকে ইরানের উপর যেসব সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে তার কঠোর নিন্দা জানাচ্ছেন। তার মতে এই ধরনের কাজ এক দেশের স্বাধীনতা আর তার সীমান্তের প্রতি এক ধরনের অপমান। তিনি বলেন এটা কখনোই মেনে নেওয়া যায় না। এছাড়াও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেইর মৃত্যুর খবর শুনে তিনি গভীর শোক প্রকাশ করেন এবং ইরানের জনগণের প্রতি সমবেদনা জানান। মুত্তাকি কথার মধ্যে জোর দিয়ে পড়েন, এই উত্তেজনা যেন আর না বাড়ে, তার জন্য সবারই উচিত শান্তিপূর্ণ উপায়ে সমাধান খোঁজা। যুদ্ধ বা লড়াই নয়, বরং আলোচনা আর কূটনৈতিক পথেই আসল সমাধান আছে। তিনি বলেন যদি সবাই মিলে বোঝাপড়ার পথ বেছে নেয়, তাহলে এই অঞ্চল আবার শান্ত হতে পারে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়াদ আব্বাস আরাকচিও এই কথোপকথনে আফগানিস্তানের অবস্থানের প্রশংসা করেন। তিনি বলেন, এই রকম সময়ে যখন কেউ সংঘাত না চেয়ে শান্তির কথা বলে তখন সেটা অনেক বড় একটা উদাহরণ হয়ে দাঁড়ায়। তিনি বলেন, এখনকার মতো সময়ে শুধু আলোচনাই পারে উত্তেজনা কমাতে। এই ফোনালাপটি আসলে এই বার্তাটাই দেয় যে আফগানিস্তান আর ইরান দুই দেশই চায় এই অঞ্চল যেন আর উত্তপ্ত না হয়। তারা চাইছে আর যেন কোনো রকম যুদ্ধ না হয়, কেউ যেন কারো উপর চড়াও না হয়, আর সবার মধ্যে যেন একটা বোঝাপড়া তৈরি হয়। কারণ একবার যদি এই উত্তেজনা পুরোপুরি হাতের বাইরে চলে যায় তাহলে আর থামানো কঠিন হয়ে যাবে। এই দুই দেশের মন্ত্রীরা বোঝাতে চেয়েছেন যে এখন যে পরিস্থিতি চলছে তাতে এক দেশ আরেক দেশের পাশে দাঁড়ানো খুব জরুরি। যদি সবাই মিলে একসঙ্গে কথা বলে, আলোচনার মাধ্যমে একটা সমাধান খোঁজে, তাহলে যুদ্ধ না করে শান্তির পথে আসা সম্ভব। এই কথোপকথন প্রমাণ করে এখনও অনেক দেশ আছে যারা সংঘাত নয়, শান্তি চায়, যারা বিশ্বাস করে যুদ্ধের চেয়ে কথা বলাই ভালো। আজকে যখন মাটিতে, আকাশে, চারপাশে শুধু উত্তেজনার ছবি দেখা যাচ্ছে, তখন এই ধরনের যোগাযোগ একটা আলোর দিশা দেখাতে পারে। এটা একটা ইঙ্গিত যে মধ্যপ্রাচ্যের দেশগুলো পুরোপুরি যুদ্ধ চায় না, বরং তারা শান্তির একটা রাস্তা খুঁজছে। সব মিলিয়ে বলা যায়, আফগানিস্তান আর ইরানের এই কথাবার্তা একটা গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। এই অঞ্চলকে আর উত্তপ্ত হতে দেওয়া যাবে না, এবং সব দেশের উচিত শান্তির জন্য একসঙ্গে কাজ করা, কথা বলে, বোঝাপড়া করে, একে অপরের পাশে থেকে ভবিষ্যতের জন্য একটা শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলা, সেটাই এখন সবচেয়ে জরুরি।